বন্ধুরা, বর্তমানে মুকেশ আম্বানির নেটওয়ার্থ হল $98 বিলিয়ন। ফোর্বস বিলিয়ন লিস্টের অ্যাকর্ডিং পৃথিবীতে সপ্তম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। পাশাপাশি তার ছোট ভাই অনিল আম্বানির যদি নেটওয়ার্থের কথা বলা হয় তাহলে সেটি দাঁড়াবে 0। বর্তমানে তার ছোট ভাইয়ের অবস্থা এতটাই খারাপ যে তার ঘর চালানোর জন্য তার ওয়াইফের গয়না বেচে চালাতে হচ্ছে। একজন এত ধনী আর একজন এত গরিব, এটা শুনলে হয়তো অনেকেই অবিশ্বাস করবেন, কিন্তু এটাই সত্যি। অনিল আম্বানির এই অবস্থা প্রথম থেকেই এরম ছিল না। 2008-এ অনিল আম্বানির নেটওয়ার্থ $42 বিলিয়ন কাছাকাছি ছিল। ঠিক সেই সময় এই গোটা পৃথিবীতে তিনি ষষ্ঠতম ধনী ব্যক্তির মধ্যে পড়তেন। হঠাৎ করেই তার জীবনে এমন একটা সময় এসে যায়, এক পলকেই তিনি একদম ওপর থেকে মাটিতে এসে পড়েন। 0 থেকে কোটিপতি হওয়ার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন। আজ আমি এই ভিডিওতে বলবো কি করে একজন ধনীতম ব্যক্তি হয়ে 0-তে এসে থাকেন এবং এতে তার বড় ভাই মুকেশ আম্বানির কতটা রোল রয়েছে। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফাউন্ডার ধীরুভাই আম্বানি ছিলেন। যতদিন তিনি জীবিত ছিলেন তার কোম্পানি, তার পরিবার সবকিছু একসাথেই চলছিল। তার বড় ছেলে মুকেশ আম্বানি খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। সবসময় লাইমলাইটে আসা তিনি পছন্দ করতেন না। কোম্পানির গুরুত্বপূর্ণ এবং কোম্পানির ভেতরের কাজ তিনি তখন থেকেই সামলাতেন। এবং তার ভাই অনিল আম্বানি ছিল ঠিক তার দাদার উল্টো। পার্টি করা, সেই সময় বলিউডের সেলিব্রিটিদের সঙ্গে ওঠা বসা করা এবং আরও র্যাভিশলি জীবনযাপন অতিবাহিত করাই ছিল তার একমাত্র লক্ষ্য। ঠিক এই কারণেই তার পিতা ধীরুভাই আম্বানি কোম্পানির বাইরের সমস্ত কাজ তার ছোট ছেলে অনিল আম্বানিকে দিয়েই করাতেন। কিন্তু দুই ভাই মিলেই তার বাবার এই বিশাল সাম্রাজ্য দাঁড় করিয়েছিলেন। কিন্তু এক সময় হঠাৎ করেই জানা যায় তার পিতা ধীরুভাই আম্বানি পরলোক গমন করেছেন। 6 জুলাই 2002 ধীরুভাই আম্বানি মারা যান। তিনি সবকিছুই সুন্দরভাবে গুছিয়েছিলেন, কিন্তু তিনি তার এত বড় বিজনেস এম্পায়ার কার হাতে দিয়ে যাবেন সেটা ঠিক করে জাননি। যেমনটা আর 5টা ফ্যামিলিতে হয়, তার ফ্যামিলিতেও তাই হয়েছিল। পিতার মৃত্যুর পর দুই ভাইয়ের মধ্যে ফ্যামিলি বিজনেস নিয়ে বিরাট ঝামেলা শুরু হয়। ফ্যামিলির মধ্যে এই ঝগড়া এতটাই চরম পর্যায়ে পৌঁছায়, লাস্টে তার মাতা কোকিলাবেনকেই আসতে হয় এই সমস্যার সমাধান করার জন্য এবং তিনি এই বিশাল সাম্রাজ্য দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। এবং এই ভাগাভাগির ফলে মুকেশ আম্বানি রাতে আসে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স পেট্রোলিয়াম এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার। কারণ তখন থেকে এই কোম্পানিগুলোর সফলতার উচ্চ শিখরে পৌঁছানোর সমস্ত প্রয়াস ও প্রচেষ্টা মুকেশ আম্বানি একাই করেছিলেন। অপরদিকে তার ভাইয়ের হাতে পড়ে রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স ক্যাপিটাল এবং রিলায়েন্স ব্রডকাস্ট। কারণ এই ধরনের কোম্পানি নেবার জন্যই আগ্রহী ছিলেন অনিল আম্বানি। এবং সেই সময় একটি চুক্তি হয়, আগামী 10 বছর কেউ কারুর ফিল্ডে পা রাখবে না। অর্থাৎ মুকেশ আম্বানির পেট্রোলিয়াম ফিল্ডে যেমন অনিল আম্বানি কোনো নাক গলাবে না, তেমন অনিল আম্বানির কমিউনিকেশন ফিল্ডে মুকেশ আম্বানি কোনো নাক গলাবে না আগামী 10 বছর। 2005-এ এই ভাগাভাগি পুরোপুরিভাবে সিলমোহর পড়ে যায়। এই ভাগাভাগি হওয়ার পর সমস্ত বিজনেস এক্সপার্টরা এটুকুই মনে করেছিলেন যে একসময় অনিল আম্বানি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে অনেক দূর পৌঁছে যাবেন। কারণ তার কাছে অর্থাৎ অনিল আম্বানির কাছে যে যে ইন্ডাস্ট্রিগুলো এসে পড়েছিল সেগুলো সেই সময় সবচেয়ে বেশি লাভজনক একটি ইন্ডাস্ট্রি ছিল। কিন্তু সেই সময় এক্সপার্টরা যে প্রেডিকশন করেছিল সেটা প্রথম দিকে ঠিকঠাকভাবেই মিলছিল। বলা যেতে পারে সেই সময় শুরু হয় অনিল আম্বানির লাইফের গোল্ডেন পিরিয়ড। প্রতিটা খবরের ফ্রন্ট পেজেই তখন অনিল আম্বানির জয় জয়কার। ঠিক সেই সময় তিনি তার লাইফস্টাইলও বদলে ফেলেন, অর্থাৎ ঘর থেকে অফিস যেতেন নিজস্ব হেলিকপ্টারে করে এবং লাইমলাইটে আসার জন্য অ্যাডল্যাবস নামক একটি এন্টারটেইনমেন্ট লিমিটেড কোম্পানি তিনি কিনে নেন এবং পরবর্তী সময় সেটির নাম বদলে রেখে দেন রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস। তারপর একাধিক নামি দামি প্রডিউসারের সঙ্গে হাত মিলিয়ে বেশ কিছু সিনেমাও তিনি প্রডিউস করে থাকেন। সেই সময় অনিল আম্বানি একটা ব্র্যান্ড নেম ছিল তার নামে। 2008-এ যখন রিলায়েন্স পাওয়ার লঞ্চ হয়, 60 সেকেন্ডেরও কম সময় প্রচুর সাবস্ক্রাইব হয়ে থাকে। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে আজও সেটি একটি রেকর্ড হয়ে রয়েছে। তারপর ছিল পলিটিক্যাল পাওয়ার। সেই পাওয়ারের জোরে তিনি রাজ্যসভার সদস্য হন। ভালোই চলছিল তার জীবনে সবকিছু। এটা তো ছিল তার উত্থানের গল্প। এবার শুরু হবে তার পতনের গল্প। এত সফলতাও যখন তার মন ভরছিল না, আরও দ্রুত গতিতে তিনি সফলতার টপে পৌঁছানোর জন্য তার সমস্ত কোম্পানিতে বড় বড় ইনভেস্ট করতে শুরু করেন। রিলায়েন্স কমিউনিকেশনে তখন $2 বিলিয়ন ইনভেস্ট করে 3G টেকনোলজি নিয়ে আসেন এবং এই টেকনোলজির হাত ধরেই তিনি টেলিকম মার্কেটের কিং হয়ে ওঠেন। 2006 থেকে 2010 পর্যন্ত তার এই কোম্পানি নাম্বার 1 পজিশন ধরে রেখেছিল। কিন্তু সেই সময় তার এই টেলিকম টেকনোলজি CDMA
উপর বেশ করেই ছিল। এটা 2G এবং 3G কে তো সাপোর্ট করত, কিন্তু 4G কে কোনোভাবেই সাপোর্ট করতে পারত না। ঠিক তখন থেকেই তার ডাউনফল শুরু হতে থাকে। রিলায়েন্স কমিউনিকেশনের অবস্থা ধীরে ধীরে একদম তলানিতে যখন আসছিল, 2017-এ সম্পূর্ণরূপে সেটি মাটির সঙ্গে মিশে যায় যখন তার দাদা মুকেশ আম্বানি জিও 4Gর সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ প্রথম দিকে 10 বছরের যে এগ্রিমেন্ট হয়েছিল কেউ কারোর ফিল্ডে পা রাখবে না, সেই কন্ট্রাক্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল। তারপরেই কিন্তু মুকেশ আম্বানি এই ফিল্ডে পা রেখেছিলেন। সুতরাং সমস্ত রকম স্বাধীনতা তার দাদা ছিল তার যে কোনো ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়ার। শুধু যে তার ভাইয়ের কোম্পানির ক্ষতি হয়েছিল তাই নয়, জিও আসার পর একাধিক টেলিকম কোম্পানি বাজার থেকে উঠে যেতে শুরু করে। দ্বিতীয় ঝটকাটা লেগেছিল তার দাদার কাছ থেকে। সেই সময় মুকেশ আম্বানি গ্যাসের দাম প্রচুর বাড়িয়ে দেয়। সেই সময় আরও একটি কন্ট্রাক্ট হয় যে মুকেশ আম্বানি তার ভাই অনিল আম্বানিকে $2.34 হিসেবে গ্যাস বেচবেন। সময়ের সাথে সাথে যখন সব জিনিসের দাম বাড়তে শুরু করে, তিনিও গ্যাসের প্রাইস বাড়িয়ে দিয়ে $4.24 করে দেন এবং তার জন্য তার ভাইয়ের অনেক ক্ষতি হয়। কোর্ট পর্যন্ত এই সমস্যা গড়ায়। কোর্টও তখন ফয়সলা মুকেশ আম্বানির দিকেই দেয়। তবে এই কারণগুলোই যে অনিল আম্বানির বরবাদির কারণ ছিল তা নয়। অনিল আম্বানি নিজেও তার জীবনে অনেক ভুল ডিসিশন নিয়েছিলেন, যার জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কারণ এমন কিছু ইন্ডাস্ট্রিতে তিনি পা রাখতে চেয়েছিলেন যেটার সম্পর্কে তার কোনো ধ্যান ধারণাই ছিল না। তার ফলেও তাকে প্রচুর লসের মুখ দেখতে হয়। এগুলো ছাড়াও তার বরবাদির আরেকটি অন্যতম কারণ হলো না ভাবনা চিন্তা করে প্রচুর টাকা লোন নেওয়া। যেই সময় থেকে তার ডাউনফল শুরু হয়, সেই ডাউনফল থেকে কোম্পানিকে উদ্ধার করার জন্য তিনি প্রচুর লোন নেন। নতুন নতুন বিজনেসে এন্ট্রি নেওয়ার জন্য তিনি প্রচুর টাকা করে লোন তুলেছিলেন। লোনের টাকা লাগানো সত্ত্বেও যখন তার কোম্পানি চলছিল না, তখন সমস্ত লোন ডিফল্ট হতে শুরু করে। 1000 কোটি টাকার ওপর দেনা তার মাথায় চাপে। $7 বিলিয়ন মতন লোন তার মাথায় চাপে। 2019 সালে লোন না চোকানোর জন্য তাকে জেলে যাবার মতন উপক্রম হয়। সেই লোনের টাকা তার দাদা মুকেশ আম্বানি চুকিয়েছিল এবং তাকে জেল যাওয়া থেকে বাঁচিয়েছিল। বর্তমানে অনিল আম্বানির বেশিরভাগ কোম্পানি বন্ধর মুখে পড়ে রয়েছে, কিংবা তার ঋণ চোকানোর জন্য সেই কোম্পানি বেচেও দিয়েছে। তিনটি চাইনিজ কোম্পানিরও দেনা রয়েছে তার মাথায়। এখনো লন্ডনের কোর্টে সেই কেস চলে। 2020 সালে তিনি সেই লন্ডনের কোর্টে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করেছেন যে আজ তার নেট ওয়ার্থ হলো পুরো 0। কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ এই কথা বলেন যে অনিল আম্বানির কাছে প্রচুর সম্পত্তি ও টাকা পয়সা রয়েছে, যেগুলো এখনো তিনি লোকের সামনে থেকে লুকিয়ে রেখেছেন। জেনে বুঝেই সে তার নেটওয়ার্থ 0। এই কারণেই বলছে যে তিনটে চাইনিজ কোম্পানির দেনা রয়েছে তার মাথার উপর, সেটা যেন মুকুব হয়ে যায়। এই কথার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমাদের মতো মানুষের খুঁজে বের করাটা সত্যিই খুব কঠিন। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।